দর্শক, আমরা রয়েছে এই মুহূর্তে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী আমাদের সঙ্গে রয়েছেন। তিনি একান্ত ব্যস্ততার মধ্যে আমাদেরকে আজকে সময় দিয়েছেন। আজকেই তিনি বাংলাদেশের মাটিতে অবতরণ করেছেন দীর্ঘ প্রায় এক যুগেরও বেশি সময় পর। আমরা তার কাছ থেকে শুনবো। প্রথমে আপনাকে যে বিষয়ে জানতে চাই যে এতদিন পরে দর্শক, এবার দেশে ফিরেছেন মুশফিকুল ফজল আনসারী, যিনি হচ্ছে যে আওয়ামী স্বৈরশাসনের বিরুদ্ধে কিন্তু সবসময় অ্যাক্টিভ ছিল। আমেরিকার স্টেট ডিপার্টমেন্টে সবসময় বাংলাদেশের যে স্বৈর শাসন চলছিল এতদিন ধরে, গত 16 বছর ধরে যে স্বৈর শাসন ছিল সেটার অনিয়মের বিরুদ্ধে সবসময় তিনি কিন্তু সোচ্চার ছিলেন এবং বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে তিনি কথা বলেছেন। দেশ থেকে দূরে প্রায় দীর্ঘ 10 থেকে 12টি বছর তিনি হচ্ছে যে আমেরিকাতে ছিলেন এবং সেখানে থেকেও বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন এই মুশফিকুল ফজল আনসারী। এখন তিনি দেশে এসেছেন আর তাকে রিসিভ করতে এয়ারপোর্টে জনতার ভিড়। আর মুশফিকুল ফজল আনসারী দেশে এসে কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে তিনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করেছেন। তাহলে চলুন জেনে নেই কি বলেছেন মুশফিকুল ফজল আনসারী। বেশ কয়েকটা রিপোর্ট করেছেন, আমি দেখেছি, এবং বাংলাদেশে দীর্ঘ প্রায় 10 বছর পরে দেশের মাটিতে আসা, স্বাভাবিকভাবে আমি মহান রাব্বুল আলামিনের দরবারে আমি শুকরিয়া জ্ঞাপন করি এবং সেই সাথে সাথে যারা এই সুযোগটুকু করে দিয়েছেন বাংলাদেশের মাটিতে থেকে, যারা আমরা হয়তো বিদেশে থেকে একটা সুবিধাজনক অবস্থান থেকে ভূমিকা রেখেছি, কিন্তু যারা বাংলাদেশের মাটিতে ছিলেন দীর্ঘ 15 বছর, যারা স্বৈরাচারের বিরুদ্ধে লড়েছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন, সর্বশেষ যে ছাত্ররা যেটা দেখিয়েছে, ছাত্র জনতার যে অভ্যুত্থান, যে রক্তস্নাত যে বিপ্লব, সেই বিপ্লবের মধ্য দিয়ে যে অর্জন সেটি এবং সর্বোচ্চ ত্যাগ তারা স্বীকার করেছেন। অসংখ্য ছাত্র, অসংখ্য মায়ের বুক খালি হয়েছে, অসংখ্য স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, ছেলে তার এতিম হয়েছে। সুতরাং তাদের যে ত্যাগ, এটি কারোর সাথে তুলনা চলে না। সুতরাং তাদের প্রতি, এই সমস্ত পরিবারের প্রতি, যারা বেঁচে আছেন তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি এবং যারা পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন এই বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করতে গিয়ে, তাদের প্রতি আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহীদি মর্যাদা দান করবেন। আপনার কাছে কি মনে হয় যে আসলে 1 মাসের বেশি সময় হয়ে গেল ফ্যাসিস্ট যে সরকারের নিয়ে আপনি আন্তর্জাতিক মহলে প্রশ্নবাণে জর্জরিত করে রেখেছিলেন, সেটার মধ্য থেকে এখন বাংলাদেশের ঢুকে কি ধরনের পরিবর্তন এখন পর্যন্ত দেখেছি? আসলে আমি মাত্র এসছি, নেমে এয়ারপোর্ট থেকে এখান পর্যন্ত আসতে যেটুকু আমি এখনও দেখার যে বিষয়টা সেটা উপলব্ধির, তবে আমার কাছে মনে হয়েছে যে আমি নির্ভয়ে একটা স্বাধীন ভূখণ্ডে আসতে পেরেছি। সেটা আমার ব্যক্তিগত যে কি বলে লাভের বিষয় আমি বলছি, যে আমি সেটা পেয়েছি সুযোগ। দ্বিতীয় ব্যাপার হলো, হ্যাঁ, বাংলাদেশের মানুষের সৌভাগ্য যে বাংলাদেশের আমাদের যিনি সরকার প্রধান, সরকার পরিচালনার দায়িত্বে আছেন, তিনি কোনো চা বিক্রেতা নন, তিনি গোপালগঞ্জের গোপালীয় নন, তিনি নোবেল বিজয়ী। আমরা বলতে পারি বাংলাদেশ এই মুহূর্তে পৃথিবীতে যে কয়টি রাষ্ট্র আছে এই বিশ্ব মানচিত্রে এবং সরকার পরিচালনার দায়িত্বে আছে, একমাত্র নোবেল বিজয়ী বাংলাদেশে প্রফেসর মোহাম্মদ ইউনূস, এবং তাকে অভিভাবকত্ব দিয়েছে এদেশের ছাত্র জনতা। এবং আমি যতটুকু তাকে চিনি, তিনি ক্ষমতালোভী মানুষ নন। তিনি একটা ট্রানজিশনের সময় অভিভাবকত্ব গ্রহণ করেছেন, অর্থাৎ একটা ট্রানজিশন চলছে এখানে, একটা ট্রানজিট লাউঞ্জের মতো। উনি একটা ফ্যাসিস্ট স্বৈরাচার পালিয়েছে, এখন একটা ইনক্লুসিভ অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে মানুষ তাদের প্রতিনিধি নির্বাচন করবে। এই প্রতিনিধি নির্বাচন করতে গিয়ে যেই সমস্ত, কারণ সব ইনস্টিটিউশন সবগুলো ধ্বংস হয়ে গিয়েছে। আমি দেখেছি কতগুলো সুন্দর, আজকেই দেখলাম জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি কমিশন, স্পেসিফিক বোধহয় 6টি কমিশন গঠন করেছেন। এটি ভালো দিক। এই সমস্ত আস্তে আস্তে উত্তরণ ঘটছে এবং একটা ইনস্টিটিউশনগুলো বিল্ড আপের দিকে যাচ্ছে এবং এতদিনের যে পুঞ্জীভূত যে জঞ্জাল, সেগুলি কিন্তু খুব সহসাই মিটবে, এটা আশা করা ঠিক না। সেই সঙ্গে প্রফেসর ইউনূস যেমন, তার টিমটি সেরকমই হওয়া উচিত, ডেলিভারির ক্ষেত্রে, বলার ক্ষেত্রে ফার্ম, এবং সেই রকম যদি না হয় তাহলে পরে দৌড়ে, তিনি তো হয়তো 100 মিটার স্পিডে দৌড়াচ্ছেন, তো সেই স্পিডটা বাকি যারা আছেন সকলকে সেই স্পিডের সাথে সঙ্গতি রাখা উচিত বলে আমি মনে করি, এবং নিশ্চয়ই তারা রাখবেন। তারা বিদগ্ধ মানুষ, হয়তো বুঝে উঠতেও সময় লাগছে, এবং এটা কিন্তু নর্মাল, এটা কোনো তত্ত্বাবধায়ক সরকার না যে তত্ত্বাবধায়ক সরকারের মেজাজে চলবে। এটা একটা বিপ্লবী সরকার, একটা বিপ্লবের মধ্য দিয়ে আসছে। এখানে আপনি কনস্টিটিউশন, ধারা, উপধারা এগুলি দেখলে চলবে না। আপনাকে আইনের বিনির্মাণ করতে হবে এবং সেটাকে লেজিটিমাইজ করতে হবে এবং সেইভাবেই কিন্তু দেশ পরিচালনা করতে হবে। তবে এখনও
ঘাপটি মেরা খোলস বদল মানে যারা হয় যেটা আমরা দেখেছি খুব তড়িৎ কিন্তু কিছু মানুষ খোলস বদল করে ফেলেছে, জার্সি বদল করে ফেলেছে এবং এরা কিন্তু ঢুকে গিয়েছে। তাদের একটা এজেন্ডা থাকতেও পারে, তারা আবার ওই জায়গার থেকে আবার আদিষ্ট হতেও পারে যে ওই পলাতক যে ভদ্রমহিলা চলে গিয়েছে। তো তো এই পলাতকদের সঙ্গে তাদের যোগাযোগ থাকতে পারে। আমরা তো দেখেছি যে তারা তার ছেলে ওই যে আমেরিকাতে যে থাকে, তো সে তো এক দিন এক ধরনের বক্তব্য দিল। প্রথমে বললো সে চলে গিয়েছে, তারপরে বাংলাদেশের মানুষকে গালিগালাজ করলো, তারপরে এখন আবার দেখলাম সব চুপচাপ। তবে আমি স্পেসিফিকলি বলতে পারি যে যেটা আমি ভারতের পলিটিশিয়ানদের বা যাদের সঙ্গে বন্ধুবান্ধবের সঙ্গে আমাদের কথা তাদেরকে আমার বলা হয়েছে, আমি স্পেসিফিক্যালি রাহুল গান্ধীকে বলেছি, তাদের বিরোধী দলের নেতাকে, আপনারা পাবলিকলি দেখেছেন, প্রাইভেটলিও বলেছি যে তো বাংলাদেশ তুমি যদি মনে করো, এটা আমি ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রীকে বলেছি যে ভারত যদি মনে করে, অবশ্যই ভারতের জিওগ্রাফি তো আমি চেঞ্জ করতে পারবো না, ভারত একটি বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র, তাদের সাথে আমাদের 54টি অভিন্ন নদী আমরা শেয়ার করি, একটা বিশাল ল্যান্ড বাউন্ডারি তাদের আছে। সুতরাং আমরা কানেক্টিভিটিতে বিশ্বাস করি, সম্পর্কে বিশ্বাস করি, কিন্তু সম্পর্ক তো হতে হবে সমমর্যাদার ভিত্তিতে, সমতার ভিত্তিতে। কেউ যদি মনে করে যে না আমি সুপেরিয়ার, আমি যদি ভাবি আমি ফারাবির চেয়ে সুপেরিয়ার, তাহলে তো আর বন্ধুত্ব হলো না, সেখানে সুপেরিয়রিটি চলে আসলো। সুতরাং সেটা যেমন দরকার তেমনি দরকার ভারত যদি বলা হয় যে ভারত হলো লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড, তো লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড হয় তোমরা কেন অটোক্রেসির বীজ বপন করবে বাংলাদেশে বা অপরাপর দেশে? সুতরাং লার্জেস্ট ডেমোক্রেসি হিসেবে ভারতের উচিত ডেমোক্রেসির প্র্যাকটিস যদি থাকে, ডেমোক্রেসি যদি থাকে ইন দ্য রিজন, এটা ভারতের জন্য লাভ। আমি ভারতের পলিটিশিয়ানদের বলেছি যে এই জিনিসটা হলে পরে সকলের জন্য লাভ। বা ভারতে যদি অন্যান্য কনসার্ন থাকতে পারে, অন্যান্য বাংলাদেশেরও কনসার্ন আছে, ভারতেরও কনসার্ন থাকতে পারে, তো সুতরাং সেগুলি আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে। কিন্তু তারা যদি মনে করে এক ব্যক্তি অথবা একটি দলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে আর বাংলাদেশের মানুষ চোখ বুজে সহ্য করবে, এই বাংলাদেশের আর সেই বাংলাদেশ নয়, সেটি আমি তাদেরকে চোখে আঙুল দিয়ে বলতে পেরেছি। তো দর্শক, আপনারা পুরো ভিডিওটি দেখেছেন যে মুশফিকুল ফজল আনসারী এতদিন দীর্ঘদিন দেশের বাইরে থেকে বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে কথা বলার পরেও এখন কিন্তু তিনি সরকার পরিবর্তন হওয়ার পরে কিন্তু তিনি দেশে এসেছেন এবং দেশে এসেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে তিনি কথা বলেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের ভূয়সী প্রশংসা তিনি করেছেন। এবং মুশফিকুল ফজল আনসারী শুধু হচ্ছে যে অনেকে হচ্ছে যে নোবেল লরিয়েট হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসা করেন, তারা মনে করেন যে বিভিন্ন বুদ্ধিজীবীরা তারা মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি লং টার্মে বাংলাদেশের ক্ষমতা থাকে তাহলে বাংলাদেশ একটি সুনির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবে। তারপরেও এখানে অপরদিকে হচ্ছে যে বিএনপি সহ বিরোধী দল তারা কিন্তু নির্বাচনের দিকে এগোচ্ছে, তারা নির্বাচনের জন্য এই যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদেরকে চাপাচাপি করতেছে যে অতি দ্রুত হচ্ছে যে বাংলাদেশে একটি নির্বাচনের ব্যবস্থা করার জন্য। কিন্তু সাধারণ মানুষের চাওয়া হচ্ছে যে একটি স্টেবল গভর্নমেন্ট যেন বাংলাদেশে আসে, পরবর্তীতে যে সিস্টেমগুলো যে করাপ্ট সিস্টেমগুলোকে পুঁজি করে শেখ হাসিনা 16 বছর যে ত্রাসের রাজত্ব চালিয়েছে, সে ধরনের কোনো নতুন সরকার এসে সে ধরনের সুযোগ যাতে না পায়, সেক্ষেত্রে আইনগত পরিবর্তন, সামাজিক পরিবর্তন এবং বিভিন্নভাবে রাজনৈতিক পরিবর্তন সেখানে আনা দরকার, যাতে বাংলাদেশের মানুষ যে সাফার করেছে 16 বছর এইভাবে যেন পরবর্তীতে আর সাফার না করতে হয়। এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি সেটা জানিয়ে আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।